হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা পড়ছিলাম পরিমাপ, তার উপর থার্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি। অলরেডি এই চ্যাপ্টার থেকে দুটো ক্লাস প্রোভাইড করা হয়েছে পরিমাপ চ্যাপ্টার থেকে, এবং এই চ্যাপ্টার থেকে দুটো ক্লাসে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেনের নোটস আমরা প্রোভাইড করেছি। তোমাদের ফার্স্ট সামেটিভে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের বিভিন্ন গত বছরের প্রশ্নবিচিত্রায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, যে ধরনের প্রশ্ন সাধারণত আসে স্কুলের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে, যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা নোটসের আকারে আলোচনা করেছিলাম, এবং প্রত্যেকটা যে টপিক রয়েছে সেগুলো কিন্তু খুব সহজ করে বুঝিয়ে নিয়েছিলাম। দেখো, আমাদের প্রান্তিকের বই আমরা ফলো করি, বা অভিনব যে বইটা রয়েছে, অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ, এছাড়া সাতরা, সমস্ত টেক্সট বুক থেকে কিন্তু আমরা মূল বিষয়গুলো নিই এবং উন্নত মানের নোটস কিন্তু তৈরি করি। যাই হোক, আমরা লাস্ট ক্লাসে দেখো অনেক কিছু আলোচনা করেছিলাম। মৌলিক রাশি, লব্ধ রাশি কি, মৌলিক একক, লব্ধ একক, তাদের শনাক্তকরণ, এককবিহীন রাশি কাকে বলে, এক্সাম্পল পড়েছিলাম, মেট্রিক পদ্ধতি, প্রমাণ মিটারের সংজ্ঞা, এসআই পদ্ধতিতে 7টি যে মূল একক আছে সেগুলো পড়েছিলাম, লিটার, সৌরদিন, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। এবার দেখো, আজকের ক্লাসে আমাদের 3 নম্বর ক্লাস। আজকে আমরা আরও কিছু কনসেপ্ট, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। যেমন দেখো, তোমাদের এই লিটারের সংজ্ঞা যখন তোমরা পড়েছো, দেখো লিটারের সংজ্ঞা মানে কি আরেকবার তোমাদের দেখিয়ে দিই। লিটার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। এবার 4 ডিগ্রি সেলসিয়াসে কেন বলা হচ্ছে? দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস আমরা যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। কেমন? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে? 4 সঙ্গে 273 যোগ করো, তাহলে হয়ে যাবে 277 কেলভিন। তাহলে সেলসিয়াসে বলে 4 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে বলে 277 কেলভিন। তাহলে এই উষ্ণতাটা উল্লেখ করা হয় কেন? জলের মানে যখন আমরা লিটারের কথা বলি তখন কেন উষ্ণতাটা আমরা উল্লেখ করি? এখানে আনসার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, আয়তন সবচেয়ে কম হয়। এই উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে। এর ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটারের বেশি হয়। আমরা ব্যাপারটা বুঝবো। দেখো, আমাদের নেক্সট পেজটা আমরা বের করি। নেক্সট পেজটা দেখালে তোমাদের সুবিধা হবে। দেখো, গ্রাফের সাহায্যেও তোমাদের বুঝিয়ে দেব যাতে করে কোনো অসুবিধা না হয়। আমরা যদি দেখো, এখানে গ্রাফ নেই, একটা গ্রাফ যদি দেখি, ধরো সাপোজ আমরা এইদিকে উষ্ণতা বাড়াচ্ছি। ধরো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তারপর ধরো 5, তারপর 6, এরকমভাবে উষ্ণতা বাড়ানো হচ্ছে। এদিকে কি রয়েছে? এদিকে আমার উষ্ণতা রয়েছে। কেমন? আর উপর দিকে এইদিকে যদি আমরা আয়তনের কথা ভাবি, এদিকে যদি আয়তন ভাবি, এদিকে যদি আমরা উষ্ণতা ভাবি, কেমন? এদিকে যদি আমরা উষ্ণতা ভাবি, কেমন? টি যদি ভাবি, তাহলে দেখা যায় যে জলের যদি উষ্ণতা আমরা 0 থেকে 1 করি, তখন কিন্তু জলের আয়তনটা কমে। তাহলে 0 ডিগ্রিতে ধরো আয়তন ছিল এত, 1 ডিগ্রিতে আয়তনটা এখানে আসবে, 2 এর আয়তনটা এখানে আসবে, 3 এর আয়তন তিনের আয়তনটা আরো কমবে, 4 এর আয়তনটা আরো কমবে। তাহলে 0 থেকে যত উষ্ণতা বাড়ানো হয় তত কিন্তু জলের আয়তনটা কি হয়? কমে। কমতে কমতে 4 ডিগ্রিতে জলের আয়তন সব থেকে কম হয়। এরপর উষ্ণতা যদি আমরা আরো বাড়াই তখন কিন্তু জলের আয়তন আর কমে না, মানে যা কমার 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে। এরপর যদি উষ্ণতা বাড়ায় তখন জলের আয়তন আর না কমে, জলের আয়তন এবার কিন্তু বাড়তে থাকে, আবার তাহলে জলের আয়তন বাড়তে থাকবে। তাহলে আমরা দেখলাম জলের উষ্ণতা বাড়ালে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করবো, আয়তন কমবে, 2 ডিগ্রিতে যাবো, আরো আয়তন কমবে, 3 ডিগ্রিতে আরো আয়তন কমলো, 4 ডিগ্রিতে জলের আয়তন সব থেকে কম হয়। এরপরে যদি উষ্ণতা বাড়ায় তখন কিন্তু আয়তন না কমে এবার বাড়তে থাকে। এটা আয়তন বনাম উষ্ণতা লেখচিত্র দেখলাম। এবার আমরা যদি সেম লেখচিত্র করি, এদিকে আমার যেখানে থাকবে উষ্ণতা, কিন্তু এইদিকে ডেনসিটি থাকবে, ডি থাকবে, নিয়ে এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা সাপোজ 5, এটা 0। তাহলে কি হয়? আয়তন বেশি মানে ঘনত্ব কি? কম, তাই না? আয়তন বেশি মানে ঘনত্ব কম। আর যদি আয়তন কম হয় তাহলে ঘনত্বটা বেশি হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরো জলের ঘনত্ব ছিল এটা। এবার উষ্ণতা যদি আমরা বাড়াই, যেহেতু আয়তন কমে তার মানে কি? ঘনত্ব বাড়বে। তাহলে ঘনত্ব বাড়বে, 2 ডিগ্রিতে আরো বাড়বে, 3 ডিগ্রিতে আরো বাড়বে, 4 ডিগ্রিতে আরো বাড়বে। তাহলে ঘনত্ব 4 ডিগ্রিতে দেখো সব থেকে বেশি হবে। এরপর যদি আমরা উষ্ণতা আরো বাড়াই, যেহেতু 4 ডিগ্রির বেশি হলে আয়তন বাড়ে মানে ঘনত্ব আবার কমতে থাকবে। তার মানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি। আয়তন সব থেকে কম 4 ডিগ্রি সেলসিয়াস,
ঘনত্ব কোন উষ্ণতায় বেশি? 4°C। আয়তন কম মানে ঘনত্বটা বেশি। তাহলে এখানে এই জিনিসটা কিন্তু ঘটে, মানে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের আয়তন কমে, তারপরে আয়তন বাড়ে। ঘনত্ব বললে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের ঘনত্ব বাড়ে, তারপর কিন্তু উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব কমতে থাকে। এই বিষয়গুলো মনে রাখবে, কেমন? তাহলে আমরা সেটাই লিখেছি এখানে যে জলের ক্ষেত্রে উষ্ণতা 0 থেকে 4°C পর্যন্ত বাড়ালে আয়তন কম এবং ঘনত্ব বাড়তে থাকে। 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় এবং এই উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের যেটা আয়তন সেটাকে 1 লিটার বলা হয়, 1 লিটার হয়। এরপর যদি আরও উষ্ণতা বাড়ানো হয় তাহলে বাড়ালে ঘনত্ব কী হবে? কমবে। দেখো ঘনত্ব আবার কমতে লেগেছে 4-এর বেশি যদি হয়, এবং আয়তন বাড়তে থাকে। বিভিন্ন উষ্ণতায় যেহেতু একই পরিমাণ জলের আয়তন আর ঘনত্ব আলাদা আলাদা হয়, তার জন্য 4°C উষ্ণতার উল্লেখ করতে হয়। তাহলে 4°C করে সেখানে 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হবে। যদি কম বা বেশি নেই তাহলে আয়তন ঘনত্ব পাল্টে যায়, এই কারণে কিন্তু উষ্ণতার উল্লেখ করতে হয়। এরপর আমরা বেশ কিছু জিনিস দেখব, সেগুলো হচ্ছে আলোকবর্ষ, পারসেক, এই কিছু কিছু একক রয়েছে। দেখো আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি, এগুলো অলরেডি বোধ হয় আমাদের আলোচনা হয়ে গেছে, আর যদি না হয় সেগুলো আমরা আলোচনা করব। দেখো নেক্সট হচ্ছে আলোকবর্ষ এবং পারসেক। শূন্য মাধ্যমে মানে কোনো মাধ্যম নেই, কোনো জড় মাধ্যম নেই, সেই মাধ্যমে শূন্য মাধ্যম মানে কোনো মাধ্যম নেই, সেই রকম অবস্থাতে আলো 1 বছরে যে দূরত্ব যায় সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ। লাইট ইয়ার বলা হয়, লাইট ইয়ার মানে কি? আলোকবর্ষ। এটা দৈর্ঘ্যের একটা বড় একক। 1 আলোকবর্ষ মানে কত? 1 আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 × 10⁻12 কিলোমিটার, মানে 1-এর পরে 12খানা শূন্য হবে, এত কিলোমিটার যায় আলো 1 বছরে। একই রকমভাবে যদি আমরা পারসেক বলি, পারসেক আছে কিনা দেখি, এখানে তোমাদের থাকবে কোন একটা জায়গায়, এখানে তোমাদের যেমন দেখো আলোকবর্ষ আছে। আলোকবর্ষ মানে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। কেমন? 1 আলোকবর্ষ মানে 1 লাইট ইয়ার, সেটা কত? 9.46 × 10⁻15 মিটার। মিটারকে কিলোমিটার করতে গেলে কী হবে? 1000 দিয়ে ভাগ। তাহলে 1000 দিয়ে যদি ভাগ হয় তাহলে এখানে 15, 3টে শূন্য কমে যাবে, 3টে শূন্য কমে গেলে কত হবে? 12 হয়ে যাবে। 15 থেকে 3 কম মানে 12 কিলোমিটার। কেমন? 10⁻12 কিলোমিটার। আর মিটারে বললে কি বলবো? এটাকে যদি আমরা মিটারে বলি, মিটারে বললে হয়ে যাবে এটা 9.46 × 10⁻15 মিটার। কিলোমিটার থেকে মিটারে গেলে শূন্য 3টে বাড়বে, মানে পাওয়ার 12 থেকে 15 হবে, আর মিটার থেকে কিলোমিটার গেলে 3টে শূন্য কমবে, তাই না? এগুলো তোমরা জানো। তাহলে 1 আলোকবর্ষ হলো। একই রকমভাবে পারসেক, এখানে কি দিয়েছে দেখো, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি সেটা আমাদের জানতে হবে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে সূর্য থেকে পৃথিবী যেটা গড় দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখন অনুসর অবস্থান, অপসর অবস্থান তোমরা ভূগোলে পড়েছো হয়তো। তাহলে কখনো দূরত্ব কমে, অনুসর অবস্থানের দূরত্ব কমে, অপসরের দূরত্ব বাড়ে। যাই হোক, তাহলে এই সারা বছরের দূরত্ব কম বেশি হয়, তখন আমরা যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব বের করি তাহলে সেটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সেটা কত? সেটা হচ্ছে 1.496 × 10⁻11 মিটার। তাহলে এবার আমরা দেখছি এখানে যে 1 পারসেক মানে কি। 1 পারসেক মানে হচ্ছে এই 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে। মানে এরকম একটা বৃত্তচাপ নিলাম, এই যে বৃত্তচাপটা নিয়েছি আমি, এই বৃত্তচাপটা কত হবে? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হবে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সেটা যদি এটা একটা বৃত্ত, ধর এটা এই বৃত্তটার মানে কত কোণ তৈরি করবে? 1 সেকেন্ড কোণ উৎপন্ন করবে। এখানে কত কোণ তৈরি করবে? 1 আমার সেকেন্ড কোণ তৈরি করবে, ডবল দাগ দিলাম। 1 সেকেন্ড যদি কোণ তৈরি করে তাহলে আমার এই যে বৃত্তের যেটা আমার এই যে ব্যাসার্ধ হবে, এই বৃত্তে যেটা ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধকে 1 পারসেক বলবো। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই দৈর্ঘ্যের যদি বৃত্তচাপ আমরা নিই তাহলে সেই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যদি 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাহলে সেই বৃত্তের এই যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে আমরা কি বলবো? 1 পারসেক বলবো। এরপরে দেখো নেক্সট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটা আমরা আলোচনা করলাম যে সূর্য থেকে পৃথিবী যেটা গড় দূরত্ব সেটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। সেটার মান তোমরা বসাবে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সেটা হচ্ছে 1.496 × 10⁻11 মিটার। কেমন? এত। এবার এগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় দেখো, দেওয়া হয়েছে এই 3টে এককই গ্রহ নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব, যেগুলো বিশাল বড় বড় দূরত্ব সেগুলো আমরা পরিমাপ করি, তাই না? তাহলে এখানে আমরা লিখেছি দেখো, পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রদের দূরত্ব প্রকাশ করার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়। এরপরে ঘনত্ব দেওয়া হয়েছে, এই বইটাতে অন্যভাবে দেওয়া হয়েছে। আমরা যখন পড়েছিলাম তখন আমরা এই বই থেকে মানে সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছে প্রান্তিকের বই থেকে। কেমন? এবার দেখো ঘনত্ব কি। ঘনত্ব মানে আমরা জানি যে কোনো পদার্থের একক আয়তনে যে ভর তাকে ঘনত্ব বলা হয়। ঘনত্ব মানে
পদার্থের ভর বাই পদার্থের আয়তন, মানে একক আয়তনে কোনো পদার্থের যেটা ভর সেটাকে বলবো আমরা ওই পদার্থের ঘনত্ব, মানে পদার্থের কোনো একটা ভর থাকবে, সেই ভরটাকে তার আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব পাবো। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? একক হবে, দেখো পদার্থের ভরের সিজিএস একক কি? গ্রাম, তাহলে উপরে গ্রাম বসবে, নিচে কি হবে? সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, তাই না? এটা অ্যাকচুয়ালি কি, এটা দেখো, এটা হচ্ছে আমরা যদি লিখি এটা গ্রাম আর এটা হচ্ছে কি সেন্টিমিটার কিউব। এবার সেন্টিমিটার কিউবটা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে? সেন্টিমিটারের মাথাতে কি ছিল? কিউব ছিল, তাহলে উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, তাহলে সেন্টিমিটার টু দি পাওয়ার -3, তাহলে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এরকম ভাবে বলবে। কেমন? গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে পার চিহ্ন যদি দিই তাহলে আর আমাদের এই মাইনাস দেওয়ার দরকার হয় না, কিন্তু পার চিহ্ন যদি না দিই তাহলে কিন্তু মাইনাস দিতে হয়। তাহলে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, বা বলবো গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাকে এরকমভাবে বলা যায়, গ্রাম পার সিসি, এটাও বলা যায়। কেমন? এসআই কি হবে? এসআই একক হচ্ছে ভরের একক কিলোগ্রাম, আর নিচে আয়তনের একক মিটার কিউব। এবার মিটার কিউবটা উপরে উঠলে হবে মিটার টু দি পাওয়ার -3, তাহলে কিগ্রা মিটার টু দি পাওয়ার -3। তাহলে এরকমভাবে তোমরা এই জিনিসগুলো লিখবে। এবার বলছে প্রশ্ন যে তোমার বয়স যদি, আমরা কি করি বয়সটা কত বছর, কত মাস, কত দিন এরকম হিসাব করি। সেকেন্ডে কি আমরা হিসেব করি যে আমার বয়স এত সেকেন্ড বা এত, আমরা কখনো বলি না। কেন বলি না? তার কারণ সেকেন্ড তো খুব ছোট ইউনিট, তাই না? এবার সেটা যদি আমরা বয়সকে যদি সেকেন্ড দিয়ে প্রকাশ করি তাহলে বিশাল বড় একটা সংখ্যা হবে, এবং সেটা দিয়ে প্রকাশ করা অনেকটা অসুবিধাজনক হবে। যেমন দেখো 15 বছর, 1 বছর মানে কত দিন? 365 দিন। এক দিন মানে কত সেকেন্ড? একদিন মানে 24 ঘন্টা। একদিন মানে কত? একদিন মানে 24 ঘন্টা। এক ঘন্টা মানে 60 মিনিট, আবার এক মিনিট মানে 60 সেকেন্ড। এগুলোকে গুণ করবে, দেখবে এটা হয়ে যাবে 86,400। কেমন? তাহলে একদিনে এত, তাহলে 365 দিনে এত। কারো বয়স হচ্ছে মানে 15 বছর, তাহলে 15টা 365 দিন আছে, ইন্টু 15 নিয়ে গুণ করে দেখো এত হচ্ছে, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 47,30,40,40,000 সেকেন্ড, তাই না? ধরো তোমাদের কারো বয়স হচ্ছে 15 বছর, তাহলে সে বলবে এত সেকেন্ড বয়স, তাহলে সেটা বুঝতে বা প্রকাশ করতে কিন্তু অসুবিধাজনক হয়। এই কারণেই কিন্তু আমরা এটা লিখি না। এরপরে আমাদের নেক্সট, এগুলো তো আলোচনা করেইছি, এগুলো আমাদের বলা হয়েছে। এরপরে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে পারমাণবিক ভর। দেখো, একটি কার্বন পরমাণুর যেটা প্রকৃত ভর, তার 1/12 অংশকে কি বলা হয়? 1 ইউ বলা হয়। ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস। আগে এটাকে কি বলা হতো? এমইউ বলা হতো, অ্যাটমিক মাস ইউনিট। কেমন? তাহলে পারমাণবিক ভর একক কি লিখবো আমরা? একটি কার্বন পরমাণুর যেটা ভর, একটা কার্বন পরমাণুর যে ভর, সেই ভরকে আমরা 1/12 অংশ করব। কেমন? কার্বনের যেটা ভর হলো, হয়তো ভর হলো 12, তাহলে 12 এর 1/12 অংশ করবো, তাহলে কত হবে? 1 হবে। একটা কার্বনের ভর ধরো 24, সাপোজ 24 ভর, তাহলে তার আমরা 1/12 অংশ করবো, তাহলে 1 ভাগ কত হবে? 2 ভাগ পাবো, তাই না? তাহলে সেই অংশ বা সেইটাকেই বলবো আমরা 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। মানে অ্যাটমিক মানে পারমাণবিক, মাস মানে ভর, ইউনিট মানে একক, তাহলে পারমাণবিক ভর একক বলা হয়। এবার কোন মৌলের দেখো মানটা কত, কোন মৌলের একটা পরমাণুর ভরকে এককে প্রকাশ করা হয়। 1 মোল যে কোনো পরিমাণ গ্যাসের অণুর সংখ্যা কত? 1 মোল অ্যাভোগাড্রোর সংখ্যা, এগুলো তোমরা পড়বে, তোমাদের মোল চ্যাপ্টার আছে, সেখানে তোমরা বুঝতে পারবে। এখন মনে রাখো 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে কতগুলো পরমাণু থাকে বা অণু থাকে, সেটা হচ্ছে 6.022 × 10⁻23, এতগুলো পরমাণু থাকে। তাহলে এতগুলো পরমাণুর ভর হচ্ছে, কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। ধরো তোমাকে যদি বলে 10টা কার্বন পরমাণুর ভর 12 গ্রাম, তাহলে একটার ভর কত? তুমি 12কে 10 দিয়ে ভাগ করবে। একই রকমভাবে এতগুলো কার্বন পরমাণুর ভর যদি 12 গ্রাম হয়, তাহলে একটার ভর কত? এটাকে মানে 12টাকে এতগুলো দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা কত পাবো? এটা পাবো, ভাগ করে এটা পেলাম একটার ভর। কিন্তু এমইউ মানে কি? একটা পরমাণুর ভরের 1/12 অংশ করতে হবে, মানে এটাকে এবার 1/12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে ভাগ মানে 1/12 দিয়ে গুণ, তাহলে কি হবে? 12 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 1 আর নিচে এটা। 1কে 6.022 দিয়ে ভাগ করবে, হয়ে যাবে 1.6605, আর এটা উপরে উঠলে হয়ে যাবে 10⁻24। কেন এটা হবে? তার কারণ তুমি আর একটা যদি করো 24 যদি করো, তাহলে এটা উপরে 10 হবে, তাই না? এটা যদি 24 করো মানে 10 দিয়ে গুণ করো, তাহলে এটা 23 থেকে 24 হবে, তাহলে এটা 10 হয়ে যাবে। তাহলে 10কে তুমি 12 দিয়ে ভাগ করবে, তখন এটা পাবে। কেমন? আর যদি না করো 23 যদি রাখো, তাহলে সেখানে দশমিকটা অন্য জায়গায় হবে। তাহলে এই 1 mU এর মানটা আমরা পেলাম।
এবার এই জায়গাটা তোমাদের জানতে হবে। যেমন দেখো 1 মাইক্রন মানে কি, 1 মাইক্রন মানে হচ্ছে মিউ, মিউ দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 10⁻⁻6 মিটার। ন্যানোমিটার নাম শুনেছো তোমরা, NM, ন্যানোমিটার, সেটা মানে কত, 10⁻⁹ মিটার। এর থেকে ছোট হচ্ছে অ্যাংস্ট্রম, সেটা কত, 10⁻10 মিটার। পিকোমিটার আরও ছোট, 10⁻12। এক্স ইউনিট হচ্ছে আরও ছোট, 10⁻13। ফার্মি বা ফেমটোমিটার যেটা, সেটা 10⁻15, মানে একের পরে 15টা শূন্য এটা দিয়ে যদি ভাগ করে তাহলে যেটা হয় সেটা। কেমন, কোন ক্ষেত্রে কি ব্যবহার সেটা এখানে দেওয়া হয়েছে, এটা তোমরা মনে রাখতে পারো। এবং একবারে মুখস্থ হবে না, ডেটাগুলো বারবার বারবার তোমরা দেখবে, রিভিশন দেবে, লিখবে, তাহলে কিন্তু মনে থাকবে। কখন দরকার, যদি বলে এরকম দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজা, মানে ছোট থেকে বড় সাজাও, তাহলে আমরা দেখলাম এখন ফার্মি সব থেকে ছোট, তার থেকে ফার্মির থেকে বা ফেমটোমিটার থেকে বড় হচ্ছে এক্স ইউনিট, তার থেকে পিকোমিটার, তারপর থেকে বড় হচ্ছে অ্যাংস্ট্রম, তার থেকে বড় হচ্ছে ন্যানোমিটার, তার থেকে হচ্ছে মাইক্রন, যেটা হচ্ছে 10⁻6 মিটার। কেমন, এরপরে নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায় আর মাত্রীয় সংকেত কি। কোনো ভৌত রাশিকে মৌলিক রাশিগুলির সাহায্যে গঠন করার জন্য মৌলিক রাশিগুলিকে যে ঘাতে উন্নীত করা হয়, সেই ঘাতগুলিকে কি বলা হয়, সেই ঘাতগুলিকে কিন্তু আমাদের সেই ভৌত রাশির মাত্রা বলে। এই বিষয়টা কি, এই বিষয়টা আমরা দেখবো এখানে। যেমন দেখো বেগ, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা মাত্রা পাবো। মাত্রার ক্ষেত্রে মনে রাখবে এই যে এম মানে দৈর্ঘ্য, এম মানে হচ্ছে ভর, কেমন, মাস, এম মানে মাস, মাস মানে ভর, তাহলে ভরের যে মাত্রা সেটা হচ্ছে এম। দৈর্ঘ্যের মাত্রা কি, লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, তাহলে এল। সময় মানে হচ্ছে টি, টাইম, তাহলে এরকমভাবে প্রকাশ করা হয় এবং থার্ড ব্র্যাকেট দিতে হয়, মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে সরণ, বেগ মানে কি, সরণের হারকে বেগ বলে। কোন একটা বস্তু একক সময়ে যতটা দূরত্ব যায়, সরল পথে যতটা দূরত্ব যায় সেটা হচ্ছে তার বেগ। তাহলে সরণ মানে কিছু তো দূরত্ব, দূরত্ব মানে কি দিয়ে প্রকাশ করবো, নিশ্চয়ই ভর দিয়ে প্রকাশ করবো না, এটা তো সময়ের, তাহলে আমরা এটা প্রকাশ করবো না, তাহলে কি দিয়ে প্রকাশ করবো, এল, এল মানে লেন্থ, দূরত্ব, এল দিব। আর এখানে নিচে সময় মানে টি। এবার টিটা যখন উপরে যাবে, দেখো টির মাথায় কিছু নেই মানে কি আছে, এক আছে, কিছু নেই মানে এক আছে, তাহলে উপরে গেলে এক আমরা লিখি না, কিন্তু উপরে যখন যাবে তখন -1 হবে, সেটা কিন্তু লিখতে হবে। কেমন, তাহলে এল T⁻⁻1। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, মাত্রীয় সংকেত। কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে সংখ্যামালা ব্যবহার করা হয় তাকে মাত্রীয় সংকেত বলে। যেমন বলের মাত্রীয় সংকেত হচ্ছে ml T⁻²। কেমন, এরকমভাবে তোমাদের কিন্তু করতে হবে যে কোনটা মাত্রা বা কিছু। কেমন, আরও আমি কিছু কিছু কোয়েশ্চেন বলে দিচ্ছি, যেমন ক্ষমতা, চাপের মাত্রা। ক্ষমতা মানে কি, কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হার মানে ইউনিট টাইমে কোনো একজন কতটা কাজ করছে, একক সময় কতটা কাজ করছে, সেটাই হচ্ছে ক্ষমতা। তাহলে কার্যকে সময় দিয়ে ভাগ করব। এবার কার্য মানে কি, কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, এটা হচ্ছে বল ইন্টু সরণ, সরণ মানে আরও দূরত্ব, তাহলে এল গুণ হবে। এল গুণ করলে কি হবে, এম, এল ইন্টু এল মানে L² T⁻²। সময় মানে টি, ভাগ করছি আমরা। এবার এম আছে, এম লিখলাম, L² আছে, L² লিখলাম, T⁻² আছে, এটা যখন উপরে যাবে তখন T⁻−1 হবে, তাহলে T⁻² আর T⁻−1, তাহলে -2 -1 হয়ে গেল -3। ওকে, চাপের কি হবে, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল হলে আমরা লিখবো বল মানে আমরা এখনই দেখলাম একটু আগে ml T⁻²। মুখস্থ হয়ে যাবে, দেখবে বারবার প্র্যাকটিস করে মুখস্থ হয়ে যাবে। এই মানে ক্যালকুলেশনটা মনে রাখবে যে চাপ মানে বল বাই ক্ষেত্রফল, ক্ষমতা মানে কার্য বাই সময়। এই জিনিসগুলো বইয়ের মধ্যে সব বই থাকে না, এই জায়গাগুলো করবে তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য স্কোয়ার, যাই হোক দৈর্ঘ্য একটা দূরত্ব, প্রস্থটা একটা দূরত্ব, মানে L ইন্টু এল, L²। এবার এটা যখন উপরে যাবে, দেখো এম হলো, এল এর মাথায় কিছু না মানে 1 আছে, এই 2টা যখন উপরে যখন -2 হবে, তাহলে 1 - 2, 1 - 2, তাহলে কি হবে, -1, তাহলে -1 হয়ে গেল, আর T⁻²। আছে একই রকমভাবে বল এবং কার্য যদি মাত্রা আমরা বের করি, বল মানে কি, ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে এম, এম দিয়ে আমরা ভর প্রকাশ করি। ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে যে বেগ পরিবর্তনের হার। বেগ মানে আমরা একটু আগে দেখছিলাম L T⁻1 বেগ, তাই না, একটু আগে আমরা দেখেছি এই যে বেগ মানে L T⁻1, তাহলে বেগ পরিবর্তনের হার মানে আরো একটা টি দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে কত, L T⁻1, এখানে আর একটা উঠবে তখন T⁻1 হবে, মানে মোট -2 হবে, তাহলে L T⁻2 হবে। কেমন, তাহলে L T⁻2, তাহলে ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর গুণ হয়ে যাবে, তাহলে ml T⁻2, এটা হচ্ছে বলের মাত্রা। কার্য মানে কি, কার্য মানে বল ইন্টু সরণ, বল এখনই দেখলাম ml T⁻2, সেটা বসালাম, সরণ মানে L বসাবো। এবার এম লেখো,
এল আর এল উপরে আছে, তাহলে ভাগ না গুণ, গুণে কি হয় পাওয়ার যোগ হয়, এর মাথাতেও 1 এর মাথাতেও 1, তাহলে 1 আর 1 হয়ে গেল 2, গুণে পাওয়ার যোগ আর নিচে থাকলে ভাগ, তখন পাওয়ারটা বিয়োগ হয় আর t⁻²। তাহলে এতটা পর্যন্ত আমরা আলোচনা করলাম। কেমন, এখানে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। এরপর আরও অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা যে সমস্ত নোটসগুলো প্রোভাইড করছি তোমরা বুঝতে পারছো টেক্সট বুকের মধ্যে থাকে, অনেক কিছু বিষয় থাকে, তবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো হুবহু টেক্সট বুকের মধ্যে থাকে না, তাই না? সেক্ষেত্রে আমাদের রেফারেন্স বই লাগে। রেফারেন্স বইয়ের মধ্যে দেখবে যে গাদা গাদা প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন থাকে যেগুলোর আনসারগুলো অনেকটা বড় বড় থাকে, লেন্দি থাকে, তাই না? তাহলে সেখানে লিখতে অসুবিধা হয় পরীক্ষার সময়, অনেক স্টুডেন্টের সেগুলো মুখস্থ করতে, লিখতে বা বুঝতে নির্দিষ্ট সময়ের মধ্যে 2 নম্বর প্রশ্ন হয়তো 2 পাতা জুড়ে আছে, তাহলে সেগুলো তোমরা ঠিকঠাক মতো লিখতে পারো না, বা কতটা লিখতে হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারো না। এই সব কিছু প্রবলেমের জন্য কিন্তু আমরা ক্লাস 9-এর পেড ক্লাস শুরু করে দিয়েছি। পেড ক্লাস তোমরা যুক্ত হতে পারো। আমরা ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান যে সাবজেক্ট দুটো আমি পড়াচ্ছি সেই দুটো সাবজেক্ট এবং ম্যামের হিস্ট্রি জিওগ্রাফি, তাহলে টোটাল 4টে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ে তোমরা এই যে হ্যান্ড রিটেন নোটসগুলো আছে সেগুলো পিডিএফ করে আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো। প্রত্যেকটা টার্মের আগে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার আগে তোমাদের যে সাজেশন আমরা গত বছরও দিয়েছিলাম, তার আগেও দিয়েছি, এবার কি করব সেই সাজেশন এবং সাজেশনের আনসারও করে দেবো পিডিএফ করে, সেই আনসারগুলো সেই গ্রুপের মধ্যে পাঠাবো। এবং প্রশ্নবিচিত্র সমাধান, রায় মডেল প্রশ্নবিচিত্র বেরোবে তোমাদের, তখন সেগুলোর 4টে বিষয়ের সমাধান আমরা ইউটিউবে বুঝিয়ে দেবো এবং সেগুলোর পিডিএফ আনসার আমরা পেড গ্রুপের মধ্যে পাঠাবো। যারা যারা আগ্রহী আছো যে আমরা এই নোটসগুলো পেতে চাই, 4টে সাবজেক্টের নোটস যেগুলো আমরা হ্যান্ড রিটেন নোটস আমরা দিচ্ছি সেগুলো আমরা পেতে চাই পিডিএফের আকারে, প্রশ্নবিচিত্র সমাধানের ক্লাসগুলো চাই, বা তার সঙ্গে আমরা সেগুলোর আনসার পিডিএফ চাই এবং সাজেশন চাই, তারা কিন্তু দেরি না করে আমাদের যেটা পেড ক্লাস, সেই পেড ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো যারা যারা ইন্টারেস্টেড আছো। মাসে মাসে তোমাদের খুব ন্যূনতম একটা পারিশ্রমিক, একটা চার্জ রাখা হয়েছে, সেটা পে করে তোমরা যুক্ত হতে পারবে। যারা যারা আগ্রহী আছো অবশ্যই জানাবে, তারপর তোমাদের কোন নম্বরে পে করতে হবে সেটা আমি জানিয়ে দেবো, তারপর তোমরা ইজিলি সেই গ্রুপের মধ্যে যুক্ত হতে পারবে। তাহলে আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। তোমরা যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে দেখবে ক্লাস 9-এর বিভিন্ন সাবজেক্ট, সেটা বেঙ্গলি, ইংলিশ, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সমস্ত সাবজেক্টেরই ক্লাস মোটামুটি শুরু হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।